আসসালামু আলাইকুম। সাপ্তাহিক নিয়মিত আয়োজন মহাজাতক মুখোশের ৭৩তম পর্বে এই মুহূর্তে যারা আমাদের এই প্রোগ্রামটি লাইভ দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটি দেখবেন ইউটিউবে, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা যারা কোয়ান্টামে ছিলাম, কোয়ান্টামের সাথে দীর্ঘদিন জড়িত থেকে সেখানে শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে কাজ করেছি। তো আমাদের দেখা কিছু ভুল, কিছু কোয়ান্টামের অনৈতিক, অনিয়ম, এই জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতি সপ্তাহে কথা বলে থাকি। তো আমাদের সাথে আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আনোয়ার ভাই এবং আমাদের প্রিয় একজন ভাই, যিনি আমাদের সাথে আজকে প্রথম যুক্ত হয়েছেন এই প্রোগ্রামে। তো শাহরিয়ার ভাই এই মুহূর্তে আসলে ওনার ওইখানে কারেন্ট না থাকার কারণে ওনার ক্যামেরাটা একটু অফ আছে। শাহরিয়ার ভাই, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্যামেরা যেহেতু কারেন্ট নাই গ্রামে, কখন কারেন্ট আসবে তারও তো আসলে ঠিক নাই। আমরা কারেন্ট আসা পর্যন্ত কি অপেক্ষা করবো নাকি আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম? একটু অপেক্ষা করি, আপনি এরা আলোচনা শুরু করেন, আলোচনার প্রসঙ্গে আমাকে জি। জিজ্ঞেস করেন, আমি আমার অনুভূতি বা উপলব্ধি বা কোয়ান্টামের রিয়েল বাস্তবতাটা কি আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, তারপরেও আমি চেষ্টা করব শেয়ার করার জন্য ইনশাআল্লাহ। না, প্রত্যেকের উপলব্ধিতে আসলে উপলব্ধির মাত্রাটা আলাদা। আর সবকিছু তো আসলে সবাই জানি এমনও না। আমরা লামাতে এক ধরনের কাজ করছি, আপনারা কাজ করছেন না তো শাখা সেল গুলোতে, আপনারা আর একটু অন্যভাবে দেখেছেন। যাই হোক, আমি আনোয়ার ভাইয়ের কাছে আসছিলাম। আনোয়ার ভাই, কোয়ান্টাম ফাউন্ডেশন আগামী 12 তারিখ, 12, 13, 14 এই 3 দিন আপনার রক্তদান উৎসবের আয়োজন করছে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই যে তারা রক্তদান উৎসব, এই যে এটা প্রোগ্রামটা করে, এটা কি মানে পুরোপুরি মানে একদম সম্পূর্ণ অলাভজনক একটা নাকি এখান থেকে আসলে মহাজাতক লাভজনক একটা ব্যবসা হিসাবে এই রক্ত উৎসবটাকে ব্যবহার করে থাকে? আমার জানা মতে আপনি প্রায় 46 বার এখানে রক্ত দিয়েছেন, যদিও কোয়ান্টাম ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেখানে দেখাচ্ছে আপনাকে 25 কিংবা 26 বার মনে হয় আমি আপনার দেখেছিলাম। আপনার কাছ থেকে একটু আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, আপনি তো অনেকদিন এখানে রক্ত দিয়েছেন। ধন্যবাদ কাউসার ভাই। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে রক্তদান কার্যক্রম বা কোয়ান্টাম ব্লাড ল্যাবের উৎপত্তিটা নিয়ে আগে একটু বলি। মূলত কোয়ান্টাম ব্লাড ল্যাব বা রক্ত সরবরাহ করা, রক্ত দান করা, এই ধরনের কোনো পরিকল্পনা বা কর্মসূচি কোয়ান্টাম ফাউন্ডেশন বা মহাজাতক সাহেবের ছিল না। এটা রক্তদান কার্যক্রমটা সর্বপ্রথম শুরু হয় রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রথম পরিচালক অধ্যাপক খন্দকার ফয়সাল আলম ভাইয়ের তত্ত্বাবধানে। উনি ওনার ফ্যামিলি থেকে আর্থিক পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে একটা ব্লাড ল্যাব দেয়, যেটা ল্যাব দিয়ে উনি রুগীদের প্রয়োজনে রক্ত সরবরাহ করবেন। তো ওনার ধারণা ছিল যে কোয়ান্টামের যে কোয়ান্টিয়ার যে গ্রুপটা আছে এরা নিয়মিত রক্ত দিলে ওনার রক্ত সরবরাহটা স্বাভাবিক হবে। কিন্তু এক পর্যায়ে রাজশাহী কোয়ান্টাম থেকে কোয়ান্টিয়ারদেরকে ওনার ল্যাবে রক্ত দিতে নিষেধ করা হয় বা নিরুৎসাহিত করা হয়। তারই এক পর্যায়ে রাজশাহীতে কোর্স চলাকালীন খন্দকার ফয়সাল আলম, যেহেতু উনি রাজশাহী কোয়ান্টামের প্রথম পরিচালক ছিলেন 2000 সাল থেকে বা 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত, তখন উনি মহাজাতকের দৃষ্টি আকর্ষণ করেন রাজশাহীতে কোর্স চলাকালীন অবস্থায়। তো যখন উনি এই দৃষ্টি আকর্ষণ করেন তখন ফয়সাল ভাই আমাকে যেটা বলেন, উনি মহাজাতককে এটা বোঝাতে বোঝাতে সক্ষম হন যে রক্তের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়, রক্তদানের মাধ্যমে একটা অসহায় দুস্থ রোগীকে সেবা দেওয়া যায়। প্লাস একটা রক্ত যে আমাদের দেশের যে জনসংখ্যার যে বিশালত্বতা, এটা দিয়ে রক্তদানের মাধ্যমে ব্লাড কোর্স ম্যাচিং বা বিভিন্ন যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, এটা দিয়ে একটা অর্থনৈতিকভাবে লাভজনক ব্যবসা হয় সম্ভব। এই জিনিসটা যখন মহাজাতক সাহেবকে বোঝানো হয়, তারপরে মহাজাতক সাহেব রাজশাহী কোয়ান্টামে যেহেতু আর ব্লাড দিচ্ছিল না কোয়ান্টিয়াররা, তখন উনি ঢাকায় এসে এই কোয়ান্টাম ব্লাড ল্যাবটা করে। এটা কিন্তু সম্পূর্ণ একটা বাণিজ্যিক সংস্থা, এটা ট্রেড লাইসেন্স আছে এবং এটার প্রথম সমন্বয়কারী ছিলেন কাজী মাহতাবউদ্দিন আহমেদ স্যার, কিউটের চেয়ারম্যান। তো এই ল্যাবটা এটা একটা বাণিজ্যিক সংস্থা।
এটার কাজটা হচ্ছে যে আপনারা রক্তদান করতেছি, দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করতেছি, রক্ত দিচ্ছি আমি, একটা অসহায় মানুষ রক্ত পাবে, কিন্তু যিনি রক্ত পাবেন তিনি রক্তটা ফ্রি পান, কিন্তু রক্তটার ক্রস ম্যাচিং করা, এই করা, সেই করা, এই ইত্যাদি বাবদ প্রায় 800 থেকে কমপক্ষে 2500, 3000, 4000 টাকা পর্যন্ত, মানে এক একটা হিসাবে, মানে শ্রেণী হিসাবে পেশেন্টের লোকদেরকে টাকাটা পেমেন্ট করতে হয়, ব্লাডের দাম না। কিন্তু ব্লাডটাকে পরিশুদ্ধ করা, ব্যবহারের উপযোগী করতে কারিগরি কিছু সিস্টেম আছে, এটার জন্য কোয়ান্টাম 800 থেকে 2500, 3000, 4000 টাকা পর্যন্ত বিল নিয়ে থাকেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এটাও ঠিক, কিছু অসহায় থ্যালামিসিয়া রোগীদেরকে ফ্রিও দেয়, আবার কিছু ব্লাড নষ্ট হয়ে গেলে ফেলায়ও দেয়, আবার কিছু ফ্রিও দেয়, এরকম একটা বিষয় আছে। এখন আগামী যে তারিখগুলোর কথা আপনি বললেন, এটা হচ্ছে কি এই জিনিসগুলোর, এই মানে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান করা, জাতীয় পর্যায়ে ব্যক্তিত্বদেরকে প্রধান অতিথি করা, মন্ত্রী মহোদয়দেরকে অতিথি করা, এটা হচ্ছে কোয়ান্টামের একটা মার্কেটিং পলিসি। কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কাজ সেটা হচ্ছে, একটা হচ্ছে লামা কোয়ান্টামের কোয়ান্টাম শিশু কানন কসমো স্কুল অ্যান্ড কলেজ, আর একটা হচ্ছে ল্যাব। এই সেবাগুলো দিয়ে জাতীয় জীবনে একটা ক্যামোফ্লেক্সের সৃষ্টি করে, ছদ্মবেশের সৃষ্টি করে মহাজাতক কিন্তু তার আখের গোছায় নিচ্ছে এবং তার সকল ধরনের ধান্দাবাজির প্রতারণাগুলো কিন্তু করতেছে। কারণ যে কেউ মানুষ যখন খুশি হয় যে রক্ত গেলে কোয়ান্টামে পাওয়া যায় এবং মানুষ রক্ত সেখানে দিচ্ছে, এটা একটা ভালো সাইট, কিন্তু এই ভালোটা সাইটের সাথে কিন্তু এখানেও অনেক অন্ধকার সাইট আছে। যারা এখানে এই কাজগুলা করছে, ল্যাবে যারা নিয়মিত কাজ করছেন এবং যে সমস্ত কন্টিয়াররা কাজ করছে, এদের কাছ থেকে যে জিনিসগুলো আমরা শুনেছি আমাদের অভিজ্ঞতায়, তাতে আসলে বোঝা যায় এই ল্যাবেও অনেক অন্ধকার দিক আছে, যেটা মহাজাতকের সেবার আড়ালে মূলত মহাজাতক এখানে একটা বিশাল ধান্দা করতেছে। এবং আপনি নিজে যেমন আপনি বলছেন যে আমি আসলে ল্যাবে কোয়ান্টামে আমাকে মনে হয় 28 বারের মতো আমি রক্ত দিয়েছি, এটা দেখায়, কিন্তু 28 বার না, আমি 35 বার রক্ত দিছি। যখন কাকরাইল থেকে আমার হচ্ছে ও নেগেটিভ ব্লাড, কাকরাইল থেকে যখন ল্যাবটা শান্তিনগরে চলে আসে, তো কাকরাইলে যে আমি রক্ত দিয়েছি ওই পরিসংখ্যানটা আমার সহ অনেকেরই হারিয়ে যায়, যার ফলে ওইটা আর এখানে আসে না। এটা হচ্ছে শান্তিনগরে দেওয়া এই 28 বার। আপনি দেখতেছেন 10 বারের আমার ক্রেস্ট আছে, 25 বারের ক্রেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, 26 বার এখানে আছে। 26 বার, এই 26 বারটা হচ্ছে শান্তিনগরে, কিন্তু শান্তিনগরের আগেও আমি কাকরাইলে মোট 35 বার রক্ত দিয়েছি কোয়ান্টামে, আর এর বাহিরেও আমি 60 বারেরও বেশি রক্ত দিয়েছি ও নেগেটিভ। আমি চিটাগাং থাকা অবস্থায় নিয়মিত রক্ত দিতাম চিটাগাং মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিকে, যেহেতু আমি ও নেগেটিভ, একটা রেয়ার গ্রুপ। তো আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে এই কর্মসূচিটার মাধ্যমে আসলে যে প্রোগ্রামটা সামনে আসতেছে, মহাজাতক কি চাচ্ছেন? মহাজাতক আসলে একটা দেশবাসীকে মেসেজ দিতে চাচ্ছে যে কোয়ান্টাম ব্লাড ল্যাব একটা বড় অনুষ্ঠান করতেছে, মানুষকে রক্ত সরবরাহ করতেছে, কোয়ান্টাম একটা সেবামূলক প্রতিষ্ঠান। আসলে কি সেবামূলক প্রতিষ্ঠান? এখানে রক্তের একটা মারাত্মক ব্যবসা হয়। এক গ্রুপ রক্ত, একটা ব্যাগ ব্লাড সেপারেটর মেশিনের মাধ্যমে 5টা উপাদানে বিভাজ্য করে 5 জনের কাছে বিক্রি করা হয়, 5 গুণ লাভ করা হয়। এবং এখানে যারা কাজ করেন তারা যদি একটু দেরি করে আসে, মাসের শেষে যে একটা বোনাস আছে, সেই বোনাসটা কিন্তু এখানে কেউ পায় না। হ্যাঁ, এবং আপনি যদি অবাক হবেন যে এই ল্যাবের সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছ থেকে যদি আমরা যে কথাগুলো শুনছি, যে কোনো কারণে হোক তারা এই সমস্ত লাইভে এসে কথা বলতে চায় না, কথা বলতে ভয় করে বা তাদের কোনো আপত্তি আছে, কিন্তু আমাদের কাছে যে কথাগুলো শেয়ার করে, কথাগুলো তাতে মনে হয় যে আসলে কোয়ান্টাম ব্লাড ল্যাব কোনো সেবামূলক প্রতিষ্ঠান না, এটা একটা মহাজাতকের বাণিজ্যিক প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ভাই। শারিয়ার ভাই, আপনার কারেন্ট তো আসছে মনে হয়। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শারিয়ার ভাই, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহ পাক ভালো রাখছে, আপনারা ভালো আছেন সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটু পিছনে গিয়ে বসলে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে ভাই। একটু জি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু দেন। আপনি কোয়ান্টামের কত ব্যাচের কোর্স করেছিলেন? আমার জানা মতো আপনি মাস্টার্সও করেছিলেন, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, আমি শাহরিয়ার আকন্দ, আমি কোয়ান্টামের 4th ব্যাচের প্রো মাস্টার করেছি, দীর্ঘদিন সংযুক্ত ছিলাম। এখন আর ওইভাবে কানেক্টিভিটি যোগাযোগ মেনটেন করি না। আর বুঝতে পারার পর থেকেই, আপনাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে থেকেই আমি একটু গ্যাপ করে ফেলেছিলাম, কিন্তু তারপরে তো আস্তে আস্তে আরো অনেক জানতে পারলাম। অনেক ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কিছু দ্বিধা ছিল, ধোঁকা ছিল, জানতে চাইতাম কিন্তু উত্তর পাইতাম না, এবং এই জন্য একটা নিজে নিজেই সাইড হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, পরবর্তীতে যখন আপনাদের প্রোগ্রাম শুরু হইলো এবং
আরো অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। তখন দেখলাম যে না, কিছু ছিল প্রেডিকশন, এগুলো সত্য হইলো, কিছু ধারণা ছিল, এবং কিছু তো নিজের অভিজ্ঞতাও আছে, কিছু এরকম আছে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে পাওয়া। যাই হোক, আল্লাহ ভরসা। তো ওই ভাই যে বলতেছিল রক্তদানের ব্যাপারটা, এই ভাইটা আনোয়ার ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। আমরা রক্ত দেওয়া শুরু করি মোবাইল ডোনার হিসাবে, যখন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় নাই। আমরা তখন আমাদেরকে ফোন দেওয়া হইতো, আমরা নিজ খরচে সেই হসপিটালে যেতাম, যে ব্লাড দিয়ে আসতাম। এবং এইটা সেই 97-98 সালের কথা বলতেছি, ওই সময়টাতে। তো এই ব্লাড আমরা দিতাম, ব্লাড দিয়ে আসতাম। তো এটা ব্যক্তিগতভাবে ওই যে ডোনার ছিল তাকে দিতাম, এটার মধ্যে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক ছিল। এবং এরপরে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আমরা ব্লাড ব্যাংকের জন্য কাজ করছি, ব্লাড ব্যাংকের বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জমেন্টের জন্য ভলান্টিয়ার হিসেবে অন্যান্যভাবেও কাজ করছি। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, যে আপনাদের কথার সাথে আমি একমত পোষণ করতেছি, এইটা পরবর্তীতে ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। এবং এখানে মহাজাফর সাহেবের বা ওই উনার যেই একটা গোপন অস্ত্র, সেটা হচ্ছে দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন। আজকে আপনি রক্ত দেন, আপনার বিপদে পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি আহ অফিসিয়াল আনঅফিসিয়াল ভাবে দেওয়া শুরু করছি, এরপরও অফিসিয়াল ভাবেও একাধিকবার অনেকবার দিছি, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। কিন্তু এরপরও আমি আমার প্রয়োজনে কখনো কোন আত্মীয় স্বজন বা নিজের প্রয়োজন, টাকার বিনিময়েও হয়তো বা আমি রক্তটা পাইনি, বা যদি আর একটু বেশি টাকা অফার করা হয়, বা টাকা যারা দিচ্ছে তাদের জন্যই আছে। যদিও কোয়ান্টামের নীতিমালা হচ্ছে আপনার জন্য আপনি ফ্রি পাবেন, আপনার বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের জন্য হাফ প্রাইস। তো এটা আমাদেরকে তখন বোঝানো হইতো যে এই ব্যাপারগুলা, এই সেপারেটর মেশিন, হ্যাঁ, তারপরে স্টাফ খরচ, কেমিক্যাল খরচ, এইসব রিএজেন্ট ক্রয়, এগুলোর জন্য আমরা একটা মিনিমাম কস্ট রাখি। এবং আমার মনে আছে যখন ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তখন ব্যাপকভাবে চাঁদা ডোনেশন নেওয়া হয়েছিল শুধু ব্লাড সেপারেটর মেশিন কেনার জন্য। আমরা আহ মানুষ তো মানুষ, ইভেন আমরা আজিজ মার্কেট সহ 50 বিভিন্ন লক্ষ টাকা। মার্কেট, হ্যাঁ, গণচাঁদাও তুলছি, গণচাঁদা তুলেও দিচ্ছি সেপারেটর মেশিন। পরবর্তীতে কোশ্চেন আসলে সব টাকা তো আমরাই তুলে দিই, আমাদের চাঁদাতেই চলে, তা আমরাই প্রয়োজনে রক্ত পাই না। এবং মজার ব্যাপার হচ্ছে, ওইখানকার যারা থাকে, তখন তো অর্গানিয়ার বা ছিল না, দায়িত্বশীল বলা হইতো যারা ছিল, তাদের খুব মজার কিছু বয়ান আছে। তার মধ্যে একটা হচ্ছে যে, ইনশাল্লাহ আপনার রক্ত লাগবে না, আমরা দোয়া করতেছি, আপনি দোয়া করেন, আপনি আগে রক্ত দিয়েছেন, আপনার রক্ত লাগবে না। তো আমার নিজের ছেলে হওয়ার সময় এরকম একটা অবস্থা, আমার রক্ত প্রয়োজন। তো আমি শুধু আমি না, আমার ওয়াইফ, মা, ভাই, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন রিলেটিভস এদেরকে নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে নাস্তা টাস্তা করায় উদ্বুদ্ধ করে এনে রক্ত দিতাম। তো তারাও যখন প্রয়োজনে বলতো যে ভাই একটু রক্তের ব্যবস্থা করে দেন, আসলে আমি কখনো দিতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা। এখনো অনেকের সাথে দেখা হইলে বলে, ভাই কোয়ান্টামে আপনার কথায় তো এতবার রক্ত দিলাম, প্রয়োজনে একটা রক্ত পেলাম না। এটা একটা ফ্যাক্ট ছিল। আর ওই প্রথম দিকের ব্লাড ব্যাংকের থিমটা ছিল একরকম, তারপরে থিমটা আস্তে 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 বাণিজ্যিক ভাবে হয়ে গেল একটা সময়, হ্যাঁ। এবং কোয়ান্টাম যখন ওই ল্যাবটা চালু করে ওখানে, তার আগে থেকে আমরা দিতাম। ল্যাব চালু হইলো, ল্যাব চালু হওয়ার পরও আমরা গণচাঁদা তুলে দিলাম, সমস্ত কিছুই করলাম। কিন্তু এটার কি বলে, ওই যে ওই উনার যে মানে প্র্যাকটিক্যাল দুনিয়াবি গোমর, বা উনি যে অর্থনৈতিক ভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে চায়, এই ব্যাপারটা তখন আমরা বুঝতে পারিনি। অনেকেই তো আস্তে আস্তে এরকম ছিল। এবং ওই সময় আমাদের খুব কি বলে প্রভাবশালী সদস্য ছিল, সেটা হচ্ছে এই কি আমাদের প্রিন্স ভাই, আনোয়ার ভাই হয়তো বা মনে করতে পারেন। হ্যাঁ, প্রিন্স ভাই ছিলেন ব্লাড ব্যাংকের প্রথম দিকের খুব ভালো, খুব এটার পিছনে। পরবর্তীতে ওনারাও আস্তে আস্তে যে কোনো কারণেই হোক, ওনারাও সরে যায়, এবং বিভিন্ন ব্যাপারগুলো হয়। এবং কোয়ান্টামের তো একটা স্বাভাবিক প্রবণতা রয়েছেই, একটা লোক বেশি দিন হয়ে গেলে, তার কাছ থেকে নেওয়া হয়ে গেলে, হয় তাকে যৌন কেলেঙ্কারি, না হলে নারী ঘটিত একটা কেলেঙ্কারি, আর না হয়তো অর্থনৈতিক একটা ব্যাপার, এগুলা দিয়েই তারা আর কি। এবং যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক বা রিয়েল অন্তর থেকে কাজ করছে, তারা আসলে সাইড হয়ে যায় এবং বুঝতে পারে। এবং খুব গুটি কয়েকজনকে দেখলাম যারা হয়তো বুঝতে পারে না, বা বুঝতে পারার পরও অর্থনৈতিক কারণে তারা রয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ব্লাড ব্যাংকের এই সামনের যে প্রোগ্রাম, এইটা একমাত্র এটাই উদ্দেশ্য, জাতিকে দেখানো যে আমরা খুব ভালো করি,
কিন্তু এটার পিছনের যে বিজনেস পারপাসটা আছে, কোয়ান্টামের কত ব্যাগ রক্ত আমরাও তো ওই বিভিন্ন ব্লাডের জন্য সেবা দিছি, কত রক্ত যে নষ্ট করা হয়েছে, কত রক্ত মানুষকে দেওয়া হয় নাই। আর ওই যে থ্যালাসেমিয়া রুগী দেখায়, এটা হচ্ছে ভাই আই ওয়াশ, কয়েকজনকে দিয়ে বাকিগুলার আর নেই। হয়তো ভাই আমি ভাই গুছায় কথাগুলো বলতে পারতেছি না, আপনারা আরো আলোচনা করেন, আমাকে জিজ্ঞেস করবেন পয়েন্ট অনুযায়ী, আমি চেষ্টা করবো ভাই বলার। জি। শাহরিয়ার ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বলেন। আপনার ভিতরে যেমন আমার মধ্যেও মানে কোয়ান্টাম সম্পর্কে আমার মধ্যে বেশ কিছু বেসিক কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর প্রেক্ষিতে আমরা সরে আসি আনোয়ার ভাইয়ের মধ্যে ছিল। আপনার মধ্যে তো কোয়ান্টামের ব্যাপারে কিছু প্রশ্ন উদ্রেক হয়েছিল, যে কারণগুলোর কারণে আপনি সরে আসছেন। শুধু তো আমাদের প্রোগ্রামের আগে থেকেই তো আপনার ভিতরে কোয়ান্টামের প্রশ্ন তৈরি হয়েছিল। তো আপনি কি আমাদের সাথে শেয়ার করবেন যে কি কি বেসিক আপনার গ্রাউন্ডে মানে অনৈতিকতা দেখার কারণে আপনার ব্যাপারে কোয়ান্টামের ব্যাপারে আপনার মধ্যে প্রশ্ন তৈরি হয়? না, মূলত প্রথম দিকে যখন আমরা ছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমরা কাজ করতাম, ইভেন আপনার ওই যখন কাকরাইল ওয়াইএমসিএ সেন্টারটা করা হইলো, আমরা কোন একটা প্রোগ্রামের আগের দিন এসে এটাকে গ্রিল টিল গ্লাস টাস সহ মুছে পরিষ্কার করে চেয়ার টেয়ার সেট করে রেখে যেতাম। মানে এমনও সময় গেছে খাওয়া নাই দাওয়া নাই ক্লাস নাই, এটার পিছিয়ে সময় দিছি। এবং কোয়ান্টিয়ার ডিউটি করতাম। তো প্রথম যে জিনিসটা আমাকে হিট করে সেটা হচ্ছে যে মহাজাতক সাহেব ওনার ব্যক্তিগত নামাজের বিরতি দিয়ে ওনাকে আমি যে কয়দিন ডিউটি দিছি, ওনার রুমেও ডিউটি দিছি, ওনাকে কখনো আমি নামাজ পড়তে দেখতাম না। এটা আমাকে প্রথম স্ট্রোক করে যে উনি এত ভালো কথা বলতেছে, ভালোর দিকে নিচ্ছে, কিন্তু আহ হতে পারে সেটা গ্রাজুয়েশন প্রোগ্রাম, কিন্তু উনি নিজে ব্যক্তিগত আমল করতে আমি ওনাকে কখনো দেখতাম না। আরো ব্যাপার যেটা ছিল যে যে কোনো ছোট ছোট ব্যাপারে, তখন টাকার পরিমাণ কম ছিল, কিন্তু টাকাটা অনেক ছিল, মানে খুব প্রকট ভাবে টাকাটার জন্য চাপ দেওয়া হতো। আর একদম সত্যি কথা বলতে গেলে, আমি যখন একদম শান্তিনগরের স্কুল থেকে হাঁটে হেঁটে যেতাম আসতাম, তখন দেখতাম ওনার অফিসের অ্যাড্রেস হাতের গণনা। হঠাৎ করেই যখন জানতে পারলাম যে একদিন এরকম এরকম, তো একটু একটু আগ্রহ প্রকাশ করলাম। আর মূলত ব্যাপারটা হচ্ছে রহস্য পত্রিকা এবং মাসুদ রানা, এই দুইটা দিয়ে উনি মোটামুটি একটা একটা বিশেষ শ্রেণীর মানুষের উপরে ভালো একটা প্রভাব বিস্তার করতে পারছে। আর কাজী আনোয়ার হোসেনের রেফারেন্স দিত, তো ওই সময় যারা আমরা সেবা প্রকাশনীর বই পড়তাম, তাদের একটা ওই রহস্য পত্রিকাটা ছিল, ওটার মধ্যে উনি নিয়মিত কিছু ব্যাপার স্যাপার ছিল। তো ফাইনালি তো কোয়ান্টাম বা মাইন্ড কন্ট্রোলের যে বৈজ্ঞানিক ব্যাপারগুলো আছে এগুলো তো সত্য, কিন্তু প্রবলেম হচ্ছে কোয়ান্টাম ওগুলারে উনার মতো করে বানায় নিছে, উনার সুবিধা যেখানে হয়েছে ওইভাবে উনি ব্যাপারগুলাকে চেঞ্জ করছে। আর ঘুরায় ফিরে সমস্ত কথা হচ্ছে কোয়ান্টামে টাকা দাও, আত্মীয় স্বজনের সাথে দেওয়ার দরকার নাই, অন্য মানুষের সাথে করার দরকার নাই, সেবা সব এখানে দাও, এইভাবেই হবে। তো এই ব্যাপারগুলো চোখে পড়া শুরু করলো, অর্থনৈতিক ব্যাপারগুলা। এবং বাস্তবতা যেটা দেখতাম যে আমরা সবাই একটা মেকি হাসি, মেকি একটা ভদ্রতা মেনটেন করি, কিন্তু এই মানুষগুলার ব্যক্তি জীবন কেমন ছিল, যখন একটু নেশা শুরু করলাম দেখলাম যে না, আসলে এইটা হচ্ছে একটা কি বলে, ওই আমরা যেমন ভার্চুয়াল জগতের মতো এইটাও একটা জগৎ, ওইখানে যতক্ষণ থাকবে হাসি দিবে, মেকি হাসি দিবে। আমরা তো ওই টাইমে তো কোয়ান্টামের এক্সেস অনেক ভালো ছিল, তখন গোমেজ ছিল, গোমেজ একটা খ্রিস্টিয়ান গুরুজির খুব পিএস টাইপের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেবাস্টিয়ান গোমেজ। হ্যাঁ হ্যাঁ, গোমেজ। তো ওই গোমেজের সূত্র আমরা ওই উনার পরিবারের ফ্ল্যাটেও যেতাম। তো যেতাম, দেখতাম উনার বিলাসবহুল জীবন। আবার ওই উনার উনি এত ভালো কথা বলে, কিন্তু উনার বাড়ির লোকদের মাঝির যে দুর্ব্যবহার, এগুলা দেখে আমরা কনফিউজ হইতাম যে ঘটনাটা কি। এই ব্যাপারগুলো চলতেছিল। তারপরেও ভাই মানে দীর্ঘ প্রথম দিকে যাই বুঝতাম, কারোর সাথে আলোচনা করলে মনে হতো যে না, কমতি আমারই, ভুল আমারই, উনিই ঠিক আছে। কিন্তু সময়ের সাথে সাথে গেছে আর ব্যাপারগুলা প্রকট হয়ে ধরা দিছে। এখন ওইভাবে তো সূক্ষ্মভাবে সব কনসিকুয়েন্সলি মনে নাই, কিন্তু ব্যাপারগুলো এইভাবেই আসছে আর কি। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আরেকটা একটু বিষয় আমি জানতে চাচ্ছিলাম, যে আপনি তো প্রো মাস্টার্স কোর্স করেছেন। জি জি। তার আগে আমি একটু আমার একটা ঘটনা একটু শেয়ার করি। আপনি যে তার নামাজের ব্যাপারে বলেছেন, আমিও এর আগে বিশ্বাস করতাম যে উনি নামাজ পড়েন। আমি ধারণা করতাম যে যখন কোর্সের বিরতির সময় সে যে জায়গায় বিশ্রাম নেয়, হয়তো ওইদিকে নিচে কোনো দরজা আছে, ওই দরজাটা দিয়ে উনি নামাজে যান। কিন্তু 2012 সালের আখিরি দোয়ার সময় আমার ডিউটি পড়ছিল তার রুমে। তো আমি মমতাজুল ইসলাম রাজু,
সে আমার এক সময় আমার ইউনিভার্সিটির রুমমেট ছিল ফলে এই মেসে। তো এবং সে আমার ক্লাসমেটও, ইয়ারমেটও। তো তাকে আমি বললাম যে আমি নামাজে যাব। তো সে আমাকে বললো যে না, আপনার নামাজে যাওয়ার দরকার নেই, যেহেতু আপনি মুসাফির, আপনি পরে জুমার মানে জোহরের নামাজ পড়ে নিন। তা আমি তত সময় পর্যন্ত আমি জানতাম যে মুহাজ্জত জুমার নামাজ যায় পরে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন আমি দেখলাম যে রমজানের জুমার নামাজেও আখেরি দোয়ার দিন যে আখেরি দোয়ার প্রোগ্রাম করতেছে, ওই আখেরি দোয়ার প্রোগ্রামের দিনও সে জুমার নামাজের বিরতিতে রুমের ভিতরে বসা, স্টিল কোনো নামাজ নেই। তাহলে একজন উলিল আমর যিনি আখেরি দোয়ার মতন একটা প্রোগ্রাম, মানে বিশাল একটা নাম দিয়ে ধর্মীয় একটা প্রোগ্রাম পরিচালনা করতেছেন, তিনি রমজানে জুমার নামাজ পড়েন না, যিনি বায়াত দিচ্ছেন, তাহলে তিনি কি? তো আমি আপনার কাছে এই জন্য একটু জানতে চাচ্ছিলাম, আপনি তো তার কাছে বায়াত নিয়েছিলেন, জি মুয়াজ্জিনকে আপনার বায়াত দেওয়ার মতন কোন যোগ্যতা কি তার আছে? না রে ভাই, বায়াত দেওয়ার তো যোগ্যতা কোন হিসেবে? আমরা তো আসলে ভাই ওখানে কি বলে এটারে মোহাচ্ছন্ন হয়েছিলাম। যদিও বায়াত নেওয়ার আগেই এই ব্যাপারটা আমার মাথায় স্ট্রাইক করছে। তখন হচ্ছে কাকরাইল মেডিটেশন হলটা প্রথম ওপেন করা হয়। ওইটার ঢোকার পথে বাম দিকে ছোট্ট, যেটা পরবর্তীতে অফিস হিসেবে ইউজ হইতো, ভিতর দিয়ে একটা দরজা ছিল। ওটার মধ্যে মহাজাত বিরতির সময় রেস্ট নিত। আর আমরা তো ছিলাম স্ট্যান্ড বাই রোবট, বুঝলেন না, একটানা দাঁড়িয়ে থেকে 8 ঘন্টা 10 ঘন্টা সব সেট আপ করতে হইতো। তো আমি মানে এটা আমার অবাক লাগছে। মানে আমি কি বলে, আমার একটা বিশ্বাস ছিল যে উনি নিশ্চয়ই আধ্যাত্মিকতার দিকে যাচ্ছেন, তাই নিশ্চয়ই উনার ব্যক্তি ব্যাপার এরকম। তো হয়তো বা উনি দাঁড়িয়ে রাখে না, তখন বয়স কম ছিল, আমরাও বুঝতাম না বা এটার ব্যাপারগুলো ওইভাবে চিন্তা করতাম না, অনেকেই রাখে না। কিন্তু যখন দেখলাম যে একদিন আমার মানে এই কোয়ান্টিয়ার ডিউটির সময় কিউরিসিটি হচ্ছিল, তো ওনাকে খাবারের একটা কি যেন ওনাকে নাস্তা দেওয়া হয়তো, তো টিফিন ছিল খাবার, তো সেইটাতে সামহাও কোনো একটা সমস্যা ছিল। সেটার জন্য আমি খাবারটা আর কি উনি চেঞ্জ করতে পাঠাইছিল। তো আমরা চেঞ্জ করে যখন ভিতরে দেখলাম, তখন দেখি যে না, আমি ওই তখন ঢুকলাম এবং এর পরবর্তীতে আমার মনে হলো যে নামাজই বিরতিতে উনি নামাজ পড়লো না। আচ্ছা, পরের বেলা দেখি তো, তো ওই রকম আমি, সেটা হইলো না বাবা। আচ্ছা, তারপরে আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত, এরকম মানে যে 2-3টা ওয়াক্ত গুলো আমি দেখলাম উপর জুপুরি কয়েকদিন উনাকে দেখি নাই নামাজ পড়তে। আর উনি বলে না, কোয়ান্টামের আপনি কখনো দেখছেন কোন দায়িত্বশীল? হ্যাঁ, অনেকেই ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, আমি এটাতে কোনো দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু কাউকে নামাজের ব্যাপার উৎসাহ দিতে বা আহ, বরঞ্চ এমনও ঘটনা আমরা হয়েছি কাজের সময় যে ঠিক আছে নামাজ এটা আপনার ব্যক্তিগত আমল, আপনি পড়ে নিয়েন, এখন এইটাই বড় আমল। এই আমল তো বলতো না, এটা মানে ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে বলতো। আমি কাউকে দেখি নাই, বরঞ্চ এটাই তো মনে করি যে উনি যেমন মাটির ব্যাংকের টাকা পয়সার হিসাব নেয়, উনি তো ওনার যারা বায়াত বা উনি ভক্ত যারা বা যারা গ্রাজুয়েট, অ্যাসোসিয়েট এবং মাস্টার্স, তখন তো প্রো মাস্টার ছিল না, মাস্টার্স ছিল, তো তাদেরকে কখনো বলতে শুনি নাই যে কেন আপনারা নামাজ পড়েন না কেন। এই কথা উনি কখনো বলছে যে আপনারা যারা নামাজ পড়েন না এরা আমার সাথে সামনে আসবেন না? নামাজ পড়ে ওকে হয়ে তারপরে এই ব্যাপারগুলো ছিল। তখন আবার ওই যে ভাই আনোয়ার ভাই ভালো জানে, সুপ্রা কোর্স ছিল, এইটাও একটা টাকার ধান্দা ছিল। ওই 2 পর্ব হয়ে আর হয় নাই তখন। ওই শান্তিনগরের ছোট্ট অফিস, ওখানে একটা স্টুডেন্ট শাখা হইতো, তো এইটার মধ্যে আমরা পরিচালনা করতাম। মাঝে মাঝে আসতো ওই যে আরেক প্রতারক হোসাইন আল মাসুম, যুবকের, হ্যাঁ, উনি এসে আমাদেরকে, আমরা কি বোকাই না ছিলাম, যদিও সময় কাটাইতাম, না খেয়ে রোজা রাখতাম এবং সারাদিন ওনাদের কাজ করে নিজের পয়সায় 1 গ্লাস পানি খেয়ে তারপরও বাসায় আসতে দিত না, বলতো 8টা 9টা পর্যন্ত একটু চিঠিপত্রের কাজ আছে, একটু ফাইল ওয়ার্কস আছে, এগুলা করে তারপরে বাসায় আস্তে আস্তে রাত হয়ে যেত। তো যাই হোক, তো এই ব্যাপারগুলোর সাথে আর কি মানে আসলে ছোট ছোট অনেক অভিজ্ঞতা, তো অনেক বছরের বিচ্ছিন্ন ভাবে আর কি বললাম। তো এই নামাজের ব্যাপারটাতে প্রথম স্ট্রাইকটা হয়। এবং ওনার যে ওই ওনার যে কি বলে মহারানী আছে, দুর্ব্যবহারের মহারানী মাতাজি, ওনার এই ব্যবহার, এবং আমি ওনাদের বাসায় মানে কি যে ব্যবহার উনি করতো, আমরা সবাই ভয় পেতাম। এবং এর পরবর্তীতে আরো অনেক ঘটনা আছে। তো যাই হোক, আস্তে আস্তে আগাচ্ছি আমরা, তো ইনশাল্লাহ। এই ধন্যবাদ। জি, ধন্যবাদ শাহরিয়ার ভাই। আসলে আনোয়ার ভাই, জি আসলে আমি একটা প্রশ্ন করব। শাহরিয়ার ভাই, আপনি কত ব্যাচে আপনি তো 4 ব্যাচে প্রোমাস্টার করেছেন বললেন, আপনি কত ব্যাচে গ্রাজুয়েশন করেছেন এবং ঢাকার কোন শাখা বা সেলে আপনি কাজ করতেন?
আপনার বাসা কোথায় ঢাকায়? আমার বাসা তখন ছিল। ক্যামেরাটা আপনার ফেসটা একটু পিছনে নিয়ে যেতে হবে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? কথা ক্লিয়ার শোনা যায়? এখানে ব্যাপার হচ্ছে আমার চমৎকার শোনা যাচ্ছে। ব্যাচ নাম্বারটা খুব সম্ভবত আমার স্পেসিফিক খেয়াল নাই, 78 বা 68 এরকম কিছু হবে। 78 বা 68 আমার স্পেসিফিক মনে নেই, দুইটার একটা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 98 ওই সময়কার কথা। আর আমি প্রাথমিকভাবে যেতাম হাতিরপুল সেলে, এরপরে সবুজবাগ সেল, বাসাবো সেল, বিচ্ছিন্ন ভাবে আর কি, সময় সময়। তারপরে মিরপুর শাখা, এইগুলা করতে করতেই ভাজা হয়ে গেছি ভাই, তারপরে আস্তে আস্তে বেরোয় আসছি। আনোয়ার ভাই, আপনার সম্পর্কে গত পরশুদিন আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো, তো আমার এক ফ্রেন্ড বললো আর কি যে আপনি কোয়ান্টাম থেকে এই যে মানে আপনার যে তাদের বাসায় আপনার যে অধপতন হচ্ছে তার অন্যতম প্রধান কারণ ছিল আপনি নাকি রেগুলার মেডিটেশন করতেন না। আপনি মেডিটেশন না করার কারণেই নাকি আপনার মানে কোয়ান্টামে আপনার অধপতনের শুরু হয় এবং বিভিন্ন রকম অনৈতিক কার্যক্রম আপনি জড়িয়ে পড়ে। এই ব্যাপারে আপনার স্টেটমেন্ট একটু জানতে চাচ্ছি, আপনি কি বলবেন? এটা এটা আমি এর আগেও বলছি, আমি নিয়মিত মেডিটেশন করতাম না, এটা 100% সঠিক। আমি মেডিটেশন করতাম, এটা যারা বলে আমি কখনো দাবি করি নাই। আমি মেডিটেশন করতাম না কেন? যেমন আমি আজকেও ফজরের নামাজ পড়েছি। আমি শিশুকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো মেডিটেশনের যে প্রক্রিয়াটা কোয়ান্টাম মেথডে, এখানে যারা মেডিটেশন করেছে, নিয়মিত করতো, একেবারে নিয়মিত, তো তাদেরকে আমি মেডিটেশনের মাধ্যমে কোনো উন্নতি দেখিনি। কিন্তু নামাজ এমন একটা মেডিটেশন যে নামাজ আপনি দেখেন, আমি তো ছোটবেলা থেকে যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একসময় নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তাম, রমজান মাসে বিশেষ ইবাদত করতাম, তখন আমার মনে হতো যে আসলে এই নামাজের বাহিরে অন্য কিছু করার দরকার নাই কেন। যেমন আমি স্পেসিফিক বলি, যেমন নিয়মিত মেডিটেশন বাংলাদেশে যারা বেশি করে এদের ভিতর ধরেন সাজ্জাদ ভাই চট্টগ্রামের, ওনার ডায়াবেটিস আছে, ওনার বিভিন্ন অসুখ আছে। আমার বয়স আজকে চলতেছে 60 বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি একটা প্যারাসিটামল ট্যাবলেট খাই না। আমি বুধবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পার্বত্য এলাকায় রুমায় গেছি, রুমা থেকে 18 মাইল দূরে আমি গেছি। আবার শুক্রবারে সেই 18 মাইল দূর থেকে রুমা এসে, রুমা থেকে আমি বান্দরবন, বান্দরবন থেকে নোয়াখালী হয়ে আমি ঢাকায় চলে আসছি শনিবারে। এবং এতে কিন্তু আমার কোনো রেস্ট ছিল না এবং আমার কোনো ক্লান্তিও নেই। তারপরে এসে আমি কিন্তু 1টা 10-এ, শনিবারে 1টা 10-এ ঢাকায় পৌঁছে গেছি। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিটেশন আমি নিয়মিত করি নাই, যিনি বলছেন উনি সঠিক বলছেন এবং আমিও কখনো দাবি করি নাই যে আমি নিয়মিত মেডিটেশন করতাম। কিন্তু পরের যেটা কথা যে আমি কোয়ান্টাম মেথড মেডিটেশনটা নিয়মিত না করাতে আমার নৈতিক অবক্ষয় হয়েছে বলে যেটা উনি বলছে, এটা উনি, আমি মিথ্যা বলবো না, উনি ভুল বলছে। বাংলাদেশের অধিকাংশ লোক, আপনি ধরেন 90% লোকই মেডিটেশন করে না, কোয়ান্টাম কোর্স করে নাই। তো তাদের সবার কি নৈতিক অধপতন হয়ে যায় কোয়ান্টাম কোর্স না করার জন্য? আর কোয়ান্টাম কোর্স যারা করে তাদের যদি নৈতিক উন্নত হয়, আপনি দেখেন আমি স্পেসিফিক বলতে পারবো কোন কোন, মানে আমরা যদি ধরি কোর লেভেলে, গ্রাজুয়েট, প্রোমাস্টার না, কোয়ান্টিয়ার না, আর্ডেন্টিয়ার, মোমেন্টিয়ার না, যে অর্গানিয়ার লেভেলে যদি আমি ধরি, আমি বলতে পারবো কোন কোন স্বামী স্ত্রীর প্রশান্তিময় জীবন নয়। আমি বলে দিতে পারবো কারা কারা ব্যক্তিগত জীবনে সফল হয় নাই। এক রাশ ক্ষোভ, বিক্ষুব্ধতা নিয়ে কোয়ান্টামে টিকে আছে কেন? এখানে তাদের জব আছে, আনোয়ার ভাই এখান থেকে এগুলো নিয়ে প্রতিবাদ করলে আমাকে কি করে খাবো? তাদেরকে মেডিটেশন কি দিতে পারছে? একটা জিনিস মনে রাখতে হবে, যিনি এই কথাটা বলেছেন তিনি কোয়ান্টামের অন্ধ ভক্ত অথবা তিনি সচেতন নন। কোয়ান্টাম যদি মেডিটেশন করলে যদি নৈতিক দিক থেকে ডেভেলপ হতো, কোয়ান্টাম করে নিয়মিত মেডিটেশন করে একটা মানুষ যদি আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারতো, গত 30 বছরে একটা লোকের নাম বলতে বলেন তাকে যে সে নিয়মিত মেডিটেশন করার পরে এক এক অনন্য মানুষ হয়েছে, সে যদি বলতে পারে আমি তাকে 5,000 টাকার মিষ্টি খাওয়ার জন্য দিব। একজনের কথা বলেন, যে শাহরিয়ার ভাই যে বললেন যে মাদাম নাহার আল বুখারীর কথা, যে তার ব্যবহারে কাজের মেয়ে, আমি তার বাসায় যাই নাই, কিন্তু উনি তো সরাসরি বললেন যে উনি সেবাস্টিয়ান গোমেজের মাধ্যমে অনেকবার তার বাসায় গেছে এবং নাহার আল বুখারীর কাজের মেয়ে, নাহার আল বুখারীর কাজের মেয়েরা তার বাসায় 1 বছরে কয়টা চেঞ্জ হয়? গাড়ির ড্রাইভারের কাছে শোনেন তার কিরকম রূঢ় ব্যবহার। আমাকে একজন উত্তরার মানে প্রোমাস্টার ভদ্র মহিলা বলেছে যে এক ইফতার মাহফিলে বসুন্ধরার কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল হয়েছিল নিচে, হ্যাঁ, তো ওইখানে মেয়ে আর মা বাবাকে সহ ভাই বোনদেরকে নিয়ে ইফতার মাহফিলে যায়।
তো ইফতার মাহফিলের পর ওই ড্রাইভারের আসতে দেরি হয়, ওনাদেরও গাড়ি আসতে দেরি হচ্ছিল, ওনারা একসাথে দাঁড়িয়েছিলেন। ভদ্রমহিলা আমাকে বলতেছে যে ড্রাইভার গাড়ি নিয়ে আসার পর মানে মহাজাতকের স্ত্রী তার সাথে এমন রূঢ় ব্যবহার করছে যে ওই ভদ্রলোক তখনই তার মেয়েকে আর ওয়াইফকে বলছে, এই যদি হয় মাঝি তাহলে এখানে আর তোমার আসার দরকার কি। বলে যে পুরো ফ্যামিলিটাই ওই ব্যবহারটা দেখে তারা কোয়ান্টাম থেকে দূরে চলে গেল। তো এখন আপনি আমাকে বলেন যে যিনি বলতেছেন যে আমি মেডিটেশন করি নাই দেখে আমার নৈতিক অবক্ষয় হয়েছে, আমাকে এরকম বলা হয়েছে যে আমি শয়তান হয়ে গেছি, আল্লাহ ক্ষমা করুক। তো এখন এই জিনিসগুলো কিন্তু সচেতন মানুষ যারা, তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মহাজাতকের এই মেডিটেশনটা তো বাংলা কথায় সিলভা মেথডের কার্বন কপি। তো তার কার্বন কপি দিয়ে আমি মেডিটেশন করছি, এটা তো আমি দাবি করি নাই। আর এটার মাধ্যমে আমি মেডিটেশন করি নাই দেখে আমার নৈতিক মানে পতন যদি হয়ে থাকে, তাহলে বিগত 30 বছরের উত্থানে কার নৈতিক অবক্ষয়ের উন্নতি হয়েছে, এদের একটা তালিকা দিতে বলেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আনোয়ার ভাই। জি, শাহরিয়ার ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কথাটা ঠিক, এটা আমার ব্যাপারেও বলা হয়। আমার আমার মাধ্যমে তো অনেক মানুষ কোয়ান্টামে যুক্ত হয়েছে। তো তারাই এক সময়, তাদের মধ্যে যারা এখনো খুব অন্ধভাবে লেগে আছে, মানে কি বলে ব্রেন ওয়াশড হয়ে গেছে, যে এরা তো ঠিক মতো মেডিটেশন করে নাই, এই জন্য এদের কি অবস্থা। আসলেও সত্যি কথা বলতে কি, যারা হয়তো বা রেগুলারলি মেডিটেশন করে নাই ভাই, তারাই বাঁচছে। আর যারা নাহলে এই মোহ থেকে, ওই কমান্ড আর ওই হচ্ছে আপনার ওই কি বলে অটো সাজেশন থেকে, এটা তো একটা মানে সাইন্টিফিক ব্যাপার, এর মধ্যে থেকে ওই হিপনোটাইজ হয়ে ওই এককেন্দ্রিক চিন্তা ভাবনাই যায়, এরাই মোটামুটি বাঁচছে। এটাই আমার মানে বিশ্বাস। আর ওই যে ওই নাহার আল বুখারীর কথা বললেন না, নাহার আল বুখারী তার শুধু মানে ওই এক ভদ্রমহিলার বাবা বা মার কথা বললেন, আমারও মনে আছে তখন আমরা ইন্টার ম্যাট্রিক পাস করছি। তো হঠাৎ করে তো এত টাকা দিয়ে বাবা মা কোর্স করাইতে চায় না। তো আব্বাকে বুঝাই টুঝে নিয়ে গেলাম, তখন শান্তিনগরের ছোট্ট 2 রুমের অফিস। ওইখানে খুব মোটা সেটা একটা ম্যাডাম বসতেন, আর একটা ভদ্রমহিলা, 2 ভদ্রমহিলা চালাইতেন, আর সুভাষ দা ছিলেন, আর গোমেশ সহ আরো 2 একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমরা যে দেখলাম যে আমার বাবা যেটা বলতেছিল যে যে আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে ওই নাহার আল বুখারীর ওই মহিলা সহ আরো, তখন তো বুঝতাম না শাখা সেল কি, তখন ওই পরিচিতি সভা হইতো, পরিচিতি সভার কার্ড বিক্রি করার ব্যাপার ছিল। তো এইগুলো নিয়ে খুব বকাবদ্ধ করতেছে যে হ্যাঁ এতগুলা আপনারা কার্ড আনতে পারেন নাই, এতগুলা কি করলেন, মানে হিসাব দেন খুব রাফলি। তো আমার বের হয়ে আসার পরে আমার বাবা বলতেছিল যে এইটা তো বীমা কোম্পানির মতো, যে দেখলা না কিভাবে আমাদের এজেন্ট গুলারে ওই মহিলা বকাবকি করতেছে তোমাদের মতো মুরগি ধরার জন্য। আচ্ছা যাক বাবা, তুমি মুরগি হওয়ার জন্য জেদ করছো, তো আপাতত মুরগি হও, আমার কিছু টাকার মানে সাধ্য হইলো। এই অনুভূতি, এই কথাটা মনে পড়লো ভাইয়ের ওই কথাটার সাথে। আমি পরবর্তীতে তো দেখলাম সেটাই। আর কাসর মেডিটেশনের, ভাই, জি, ধন্যবাদ। সরি সাদিক ভাই, আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? ঠিক আছে, ঠিক আছে, আমি জাস্ট শেয়ারিং করলাম আপনার কথার সাথে, ওই সময়কার কথাটা মনে পড়ে গেল আর কি। এই যে নিয়মিত মেডিটেশন করে, আমি তো সাজ্জাদ ভাইয়ের কথা বললাম, রাজশাহীর যে খলিফা আমাদের কায়সার পারভেজ মেহেদী ভাই, উনি এই কিছুদিন আগে আপনার বিশিষ্ট কার্ডিওলজি ডক্টর হাসনাইন নান্না ভাই, হ্যাঁ ওই যে লম্বা চুল, খুব জি, জি। চমৎকার বক্তব্য রাখেন, ওনার ক্লিনিকে 22 দিন ভর্তি ছিল। এবং ওনার নিজের, মেহেদী ভাই নিজের নিয়মিত মেডিটেশন করেন, যোগব্যায়াম করেন, কোয়ান্টামের এমন কোনো তরিকা নাই যেটা মেহেদী ভাই অনুসরণ করেন না। সেই মেহেদী ভাই হার্টের চিকিৎসার জন্যে নান্না ভাইয়ের ওখানে ভর্তি হয়েছে, এবং সেখানে কাক পক্ষী কেউ যেন না জানে মেহেদী ভাই অসুস্থ, এবং মেহেদী ভাই হৃদরোগে আক্রান্ত। কেন? কারণ কোয়ান্টামের লোক তো অসুস্থ হতে পারে না। এটা মানে মানুষ অসুস্থ হলে তো দোয়া চায় মানুষের কাছে, আল্লাহ রসুল নিজেও অসুস্থ হয়েছেন, এটা হইতেই পারে অসুস্থ। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, কিন্তু কোয়ান্টামের কেউ অসুস্থ হবে না। তো যিনি নিয়মিত মেডিটেশন করে আপনাকে বলছে, তাকে বলবেন যে মেহেদী ভাই অসুস্থ ছিল, আমরা অনেক দোয়া করছি মেহেদী ভাইয়ের জন্য, না মেহেদী ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। কিন্তু আমি তো নিয়মিত মেডিটেশন করি না, আমার তো হাঁটুতে লোহার মতো শক্ত, আমার আমার তো সমস্যা হয় না। তা মেহেদী ভাই মেডিটেশন করে, তাকে নান্না ভাইয়ের ক্লিনিকে পড়ে থাকতে হয় দরজা জানলা বন্ধ করে,
মহাজাতকের স্ত্রীকে চেন্নাই অ্যাপোলোতে যেতে হয়, বার্মিংহামে যেতে হয়, আমাদেরকে যেতে হয় না? তাহলে মেডিটেশনের মাধ্যমে না করে আমরা তো সুস্থ আছি, ওনার উচিত আমাদেরকে ফলো করা। ওনাকে আমার দাওয়াত দিয়েন। না ভাই, আপনার কথার সাথে আমি একমত। শুধু আপনি তো রথী মহারথীদের নাম বললেন, এই রথী মহারথীরা ছাড়াও আপনি মেডিটেশন তো ভাই জীবনের একটা পর্যায়ের মধ্যে যদি কেউ কিছু নিয়ম অনুযায়ী মেডিটেশন করে, তার একটা মানসিক প্রশান্তি অর্জন হবে, সে একটু চিন্তা করতে পারবে। আমি এটাতে দ্বিমত পোষণ করতেছি না, মেডিটেশন করতেই পারে, কিন্তু শুধু ভাই সালাদ খেয়ে তো আর পেট ভরবে না। এই মেডিটেশনটা হচ্ছে সালাদের মতো, আপনাকে আপনার মেইন ডিশ রেগুলার ভাবে খেতে হবে। আপনি এইটার পাশাপাশি কিছু সালাদ খেতে পারেন, 2 টুকরা লেবু খেতে পারেন, একটা টমেটো নিতে পারেন, লেটুস পাতা নিতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি কর্মঠ কার্যকরী লোক হন, আর আপনি যদি চিন্তা করেন যে আমি তাহলে একটা লেবু, 2টা শসা আর একটা লেটুস পাতা খেয়েই জীবন কাটাই দিব, এটা তো পসিবল না। শুধু এই মহারথী রথীরা না, আমি তো লামাতেও দেখছি এবং অন্যান্য জায়গাও দেখছি, ওই সময়কার বড় বড় যারা ছিল, আমরা তো ভাই ক্ষুদ্র মানুষ, আর আমরা তো ওই যখন বুঝতে পারলাম আস্তে আস্তে সাইড হইতাম। তো এর মধ্যে মেডিটেশনটা প্রয়োজন, ঠিক আছে, কিন্তু মেডিটেশন করে যেভাবে বলা হয় এটা একটা অল্টারনেটিভ জিনিস। হ্যাঁ, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইফেক্ট হবে। এই কমন গণহারে দিয়ে দেয় যেটা, এটা সম্পূর্ণ ঠিক না। আপনার কথা সম্পূর্ণ সত্য। এবং এখনো যারা আছে এই 25-30 বছর ধরে এটার সাথে আছে, তারাও মেডিটেশন করতেছে, বাসায় গিয়ে ঝগড়া করে ভাই। আমি নিজে দেখছি, ঠিক আছে, আমার পরিচিতর মধ্যেই আছে। ওইখানে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে, হাসি দিয়ে এরা কাউন্সিলিং করে। আরে তাদেরই তো কাউন্সিলিং দরকার ভাই। তারা এসে বাসায় ঝগড়া করে, ভাইয়ের সম্পত্তি দেয় না, বোনের সাথে মামলা করে, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা। আরো যদি কেউ ফোন দিয়ে বলতে পারে, এবং আপনি জানেন কিনা কোয়ান্টামের একটা মজার ব্যাপার, এটা আমি রিসেন্টলি ফিল করতেছি। ওরা ওই একটা ছেলেকে ফোন করায় মেয়েকে দিয়ে, মেয়েকে ফোন করায় ছেলেকে দিয়ে, যাতে 2 মিনিট কনভারসেশন বাড়ানো যায়। এর চেয়েও মজার ব্যাপার হচ্ছে, মানে পুরা কি স্টাইলে আপনি আপনার সমসাময়িক যাদের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, আপনার এরিয়ার ছিল বা একটু মনের মিল ছিল, এবং সেটা যদি বিপরীত লিঙ্গ হয় আরো ভালো, মানে এই কাজগুলা করে, ঠিক আছে। এইটার মানে এই বুদ্ধি, এগুলা আপনার বহুজাতিক কোম্পানির মাথাও আসবে না যে এইভাবে এরা চেষ্টা করে আর কি। তো যাই হোক, বিচ্ছিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি ভাই, অনেক দিনের কথা তো আসতেছে বিভিন্ন ভাবে আর কি। তো আপনারা আলাপ করেন। আপনি আপনি প্রতি রবিবার আমরা জুম আলোচনা করি মানুষকে একটু সচেতন করার জন্য। আমরা কিন্তু কোয়ান্টাম বা মহাজাতক বিরোধী না, আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আসলে দেখেন, লামাতে কোরবানি 2010 সালে হলো, তারপর বন্ধ। 2010 সালে আবিষ্কার হলো যে লামাতে একটা আধুনিক মসজিদ কমপ্লেক্স হবে, এবং 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত কত কোটি টাকা এই মসজিদে উঠছে তার হিসাব আমরা কিন্তু ভাগ চাই নাই। আমরা বলছি কত কোটি টাকা উঠছে, এটা একটা ঘোষণা দাও। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কত কোটি টাকা উঠছে। এখন ব্যাখ্যা দেওয়া হয় যে ওইখানে মানে সামাজিক প্রেক্ষাপটে পাহাড়ি এলাকা, মসজিদ করলে সমস্যা হবে, এই জন্য আমরা মসজিদ না করে 2টা আলাদা মসজিদ করতেছি। একটা হচ্ছে সবুজায়ন ক্যাম্পাসে, হাই স্কুল ক্যাম্পাসে, আর একটা হচ্ছে ভ্যালি কুরবানে। তো ভ্যালি কুরবানের মসজিদটা আমি কিছুদিন আগে যা দেখে আসলাম, 5 ইঞ্চি ইট, উপরে লাল টিন, নিচে এখনো কাঁচা, কোনো আস্তর মারে নাই, 8-10টা সাধারণ মসজিদের মতো। আর মসজিদে প্রায় 64 কোটি টাকা উঠছে, কিন্তু তার কোনো খবর নাই। এখন কোনো দায়িত্বশীল কোনো অর্গানিয়ারকে যদি জিজ্ঞেস করা যায় যে আজ পর্যন্ত মসজিদে কত টাকা উঠছে, কোনো জবাব নাই। এইটা তো তাদের উৎপাদন পদ্ধতি। এই মসজিদ নিয়ে আমি 2বার কোশ্চেন করেছিলাম লামা যেতাম তখন, লামাতে কাজও করছি অনেকদিন। তো লামারও অনেক অসঙ্গতি ধরা পড়ছে, তো এইগুলা তো আর ওইভাবে তখনই হয় নাই। তো বললাম যে মসজিদ নিয়ে আমি 2 ধরনের বক্তব্য পাইছি। একটা হচ্ছে বক্তব্য যে আসলে দেখেন, আমাদের খুব ভালো এই ডিজাইনের জন্য ইন্টারন্যাশনাল আর্কিটেক্টদের কাছে এটা দেওয়া হয়েছে, তারা ডিজাইনটা দিলে গুরুজি ডিজাইন চয়েস করবে, এবং এইটা হবে এমন একটা ইউনিক যেটার মধ্যে লো পাওয়ার কনজাম্পশন, প্রাকৃতিক ব্যবস্থা থাকবে, কি বলে বায়ুমণ্ডল, মানে কি পরিবেশ বান্ধব হবে। এটা একটা বক্তব্য। একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা চিকিৎসা ব্যবস্থা থাকবে, লাইব্রেরি থাকবে, গবেষণাগার থাকবে, ইসলাম নিয়ে রিসার্চ হবে। ধরনের একটা এশিয়ার মধ্যে এই ধরনের নাই। এটা হচ্ছে এক ধরনের বক্তব্য পাইতাম। এরপরে যখন আবার এই ব্যাপারে জানতে চাইলাম, তখন আমি আরেক ধরনের বক্তব্য পাইলাম। সেটা হচ্ছে এরকম যে দেখেন, আসলে তো এটা এখানে এত মানুষ হয় না,
এই জায়গায় এত টাকা অপচয় করার প্রয়োজন নাই। এই মসজিদই তো ভাই ভরে না, জুম্মার দিনে একটু মানুষ হয়, তো এইখানে এত টাকা না কাজে লাগায়া অন্য জনদের অন্যান্য অনেক সেবা আমরা দিতে পারি। তো অন্য সেবার মধ্যে এগুলো হচ্ছে যে আমার ফ্যামিলিতে ভাই 11-12 জন হচ্ছে প্রো মাস্টারই আছে। এই আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে গ্রাজুয়েটও আছে। তো এদের আমি মূলত এদেরকে বোঝানোর চাইছি, অনেকেই এখন বুঝতে পারছে, নিজে থেকেও ফিল করতে চলে আসছে, অনেকে যায় না, আবার অনেকে মোহের মধ্যে আছে, তারা বেরো হতে পারে না। তো আর কি করলাম, এই এখন মাঝে তো আপনাদের ডে ওয়ান থেকে আপনাদের সাথে আমি আছি, ডে ওয়ান থেকে ফলো করি, দেখি, এবং আপনারা শুরু করার আগে মনের ভিতরে একটা ছিল যে এগুলো নিয়ে কেউ যদি বলতো করতো, তো মূলত আসতে পারতেছিলাম না সরাসরি এই জন্য যে এত মানুষকে উদ্বুদ্ধ করছি, এত লোককে টেনে টেনে নিয়ে আসছি, তারা বললো যে ভাই তাহলে যদি এতই খারাপ হয়, বা বাবা যদি এতই খারাপ হয়, তাহলে আমাদেরকে কেন নিছিলা, মাঝখান দিয়ে যে এতগুলা টাকা গেল। এবং বাস্তব সত্যি কথা বলতে কারোই জীবনে কোনো উপকার হয়নি। কোয়ান্টামের কোর্স করে মেডিটেশন করে উল্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোছবি নিয়ে আমি একদিন কথা বলবো, বা যদি সুযোগ পেলে মনোছবি নিয়ে মানুষের যে কত স্টুডেন্টদের, কত ছেলে পেলেদের ক্ষতিগ্রস্ত হইতে দেখলাম। কারণ মনোছবির পিছনে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই, সাইন্টিফিক ব্যাপার নাই। এবং উনি যে লেভেলের মনোছবি দেয়, আমার দেখা 100 জনের মধ্যে 80% স্টুডেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায় মনোছবি দেখার পরে। হয়তো 10 বা 20% তারা আর একটু বেশি অ্যাক্টিভ হয়, তার আগে থেকেই অ্যাক্টিভ ছিল। আমার জীবনে যেটা আমি দেখলাম যে অনেক স্টুডেন্টের যারা একই সাথে কোর্স করছে, কোর্স করার পর একজন রাজশাহী বা অন্যান্য ইউনিভার্সিটিতে চলে গিয়ে পাশ করে বের হয়ে গেছে, সাথেই একজন যে ঢাকায় পড়াশোনা করছে এবং কোয়ান্টামেও সময় দিছে, তার পাশ করতে লেগে গেছে 11 বছর শেষ করতে। তাও শেষের দিকে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব জোর করে এখান থেকে টেনে যে তুই পড়াশোনাটা শেষ কর, পাশ কর, তারপরে অস্ট্রেলিয়া চলে গেছে। কিন্তু ওই মেডিটেশনের সময় যারা যে দেয় নাই, মনোছবি যে দেখে নাই, দেখলাম যে সে দ্রুততম সময়ে পাশ করছে, পাশ করে জীবন যুদ্ধে সে চাকরি বা ব্যবসা বা কর্মক্ষেত্রে আগায় গেছে। বরঞ্চ তারই বন্ধু যে কোর্স করছে, মনোছবি দেখছে, এবং মনোছবি দেখে মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমি এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আমার বন্ধু যে সাইকোলজি মানে কি বলে ওই চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছে, ক্লাসমেট ছিল একসময় ঢাকা কলেজে, তার সাথে যখন পরবর্তীতে একটু আলাপ করলাম, তখন বললো যে এইটা তো জাস্ট হচ্ছে একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটার কোনো অথেন্টিসিটি নাই, এটা যে কার্যকরী হবে এরকম নাই, এটার পিছু উপযুক্ত কোনো গবেষণা নাই। 100 জনের মধ্যে 2 জন হইলো, আর এটাকে আমরা মেডিসিন হিসাবে প্রেসক্রাইব করে দিলাম, এটা হয় না। আর সবচেয়ে বড় যে মনোছবি দেখক উলিল আমর, উনার মনোছবি তো বাস্তবায়ন হয় না, উনার মনোছবি বাস্তবায়ন হয় না। এবং ধোকাগুলা যে কি, আমি এইগুলা আর কি একটু একটু করে বললে মানুষ হয়তো যে বেশিরভাগ কথা কি আনোয়ার ভাই, অনেকেই মনে করবে আমাদেরকে বলে যে এরা হয় নাই, এরা বলতেছে এটা এদের কথা। এবং বর্তমানে একটা চক্র, ওই যে আপনাকে যেমন বলে শয়তান থেকে দূরে থাকবেন, এরকম আমাদের বেলাও বলে যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এদের যাও একটু সম্ভাবনা ছিল, এই জুম মিটিং লাইভ করে এরা একেবারে চূড়ান্ত, মানে এদের এতদিন আমরা ভাই বেহেশতের টিকিটে ছিলাম, এখন আমাদের জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে গেছে, অচিরেই আমরা জাহান্নামে যাচ্ছি। এবং ঘটনা দুর্ঘটনা তো মানুষের জীবনে হয়, একটা দুর্ঘটনা হইলে পরিচিত একজন বলে এই যে তুমি তো গুরুজির সাথে পল্টি নিছো, এই জন্য তোমার এগুলো হয়েছে। আর যার ভালোটা হইতেছে তার ব্যাপারে কি? আচ্ছা সাহেব ভাই, আপনাকে একটা ছোট একটা প্রশ্ন করি, আপনি এই পর্যন্ত কতজন ব্যক্তিকে কোয়ান্টামের সাথে অ্যাটাচ করেছেন কিংবা কোর্স করিয়েছেন? ভাই 50+ হবে, 50+। 50+? এই আফসোসের প্রায়শ্চিত্ত করার জন্য দেখি কিছু গুনাহ কমানো যায় কিনা। মতিন ভাই, মতিন ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, বেশ ভালো আছি, বলেন। ভালোই লাগতেছে কথাগুলো শুনতে। আপনার কাছে একটু জানতে চাই, সামনে তো পবিত্র ঈদুল আজহা, আগামী সপ্তাহে আর অল্প কয়েকটা দিন আছে, 7 দিন আছে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই যে এই মানে মহাজাতক এখন একটা 2010 সালের পরে
লামাতে কোরবান বন্ধ করে দিল। ইদানিং একটা সারা বাংলাদেশ ব্যাপী সে একটা হুজুগ তুলছে কোরবানির সামাজিক আয়। তো এখানে এসে দাবি করছে যে মানে এখানে দান করার জন্য 21,000 টাকা করে দিতে। তো এই মানে সে আচ্ছা যাই হোক, আমাদের চারপাশে অনেক মানে যারা দুঃখী, যারা আসলেই নিডি মানুষের কাছে চাইতে পারতেছে না, কোরবান দিতে পারতেছে না বর্তমান বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে, হ্যাঁ, কিন্তু মানুষ কাছে যারা চাইতেও পারে না, এই ব্যক্তিগুলোর জন্য মানে সামাজিক আইনের নাম দিয়ে কোরবানির ইয়েটা আবার চালু করতে বলতেছে। আমি জানতে চাচ্ছিলাম, এই যে মসজিদ ফান্ডের জন্য যে টাকাগুলো তুললো, যাই হোক কম বেশি 64 কোটি টাকা, এটা তো মসজিদের জন্য যেহেতু এটার বরাদ্দ হচ্ছে না, এই টাকা দিয়ে কি মহাজাতক মানে অনেকগুলো তো গরু কোরবান দিতেই পারে। বাংলাদেশের প্রেক্ষিতে অনেক মানুষই আছে বর্তমানে কোরবান দিতে পারবে না, গত বছর দিয়েছিল, আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে অনেকেই দিতে পারে না। মহাজাতককে এই উদ্যোগ নিতে পারে না যে তার ওইখানে তো প্রচুর টাকা আছে, সে নিজ উদ্যোগেই কোরবান করে অন্তত ঢাকা শহরে কিছু তার এলাকার আশেপাশে ইয়েকে দেওয়া, মাংস বিতরণ করা। আসলে যে নিডি এরকম কাউকে আমরা কি মহাজাতকের কাছ থেকে এটা আশা করতে পারি কিনা? না ভাই, কারণ আপনি আমার হাসি আসতেছে। মহাদেবে যদি কোরবানি দেয়, তা ব্যবসাটা হবে কি করে আমার সেটা বলি। কোরবানি দেওয়া তো একটা ব্যবসা, টোটালি ব্যবসা। আমরা তো প্রথম দিক থেকে আমার ভাই জানি যে আমরা তো কোরবানির ব্যাপারে মোটামুটি জড়িত ছিলাম। আপনি জানেন যে লামায় যখন ইন্টারনাল কোরবানি গুলো হতো সেন্টারের ভিতরে, সেই কোরবানি গুলো কিন্তু আমি জব করছি কম হয়েছিল। আসলে কোরবানিটা মানে ধর্মীয় একটা ব্যাপার, এইটাকে পুঁজি করে কিছু টাকা কামাই করার একটা ফন্দি হলো মহাদেব, ঠিক আছে? সে যদি নিজেই যদি টাকা দিয়ে কুরবানি দিবে, তাহলে তো ব্যবসা হবে, ব্যবসা তো হবে না। কারণ আপনি দেখেন যে লামায় প্রথম সে কি করলো, যে এখানে কোনো মানে এমন মানে ব্যক্তি নাই যে একটু করে গোস্ত কিনে খাবে, এই যে মানুষ ইমোশনটা একটা গড়ে তুলবে যে আপনারা এখানে কোরবানির জন্য দান করেন, কি করেন, তখন তো 7,000 টাকা নিবে। আপনি দেখেন যে কতগুলো লোক ওখানে অংশগ্রহণ করছে, কত লোক ওখানে গিয়ে কুরবানি করছে, প্রত্যেকটা ক্ষেত্রে অপচয় আর অপচয়ই হচ্ছে। মানে এখানে আপনার ব্যবসা ছাড়া কিছু হয় নাই ভাই। এই যে আমরা কসাই নিয়ে আসছি, কসাইদের ইন্টারভিউ নেওয়া হয়ে যাচ্ছে, দেখছেন যে কি মানে বাংলাদেশের এমন কোন জায়গা আছে কুরবানির জন্য কসাইয়ের ইন্টারভিউ নেওয়া হয়? জানার ভাই নিত, মেহেদি ভাই নিত, মহদুদ ভাই থাকতো, এগুলো থাকতাম, কসাই ইন্টারভিউ চলবে, হ্যাঁ? তো কত কমে কসাইকে আপনার নিয়োগ দেওয়া যায়? বাবা কুরবানি করবা, কসাই এখানে আসতেছে, তাদের সংসার ফেলে দিয়ে এখানে যে আপনি অংশগ্রহণ করতেছে, সেখানে কত কমে করা যায়, কিভাবে করা সেইটা নিয়ে তাদের কম। মহাজাতকের একটা জিনিস আমি উপলব্ধি করলাম, কোর্সে যেমন দেখবেন কথাগুলো একদম সুনির্দিষ্ট কিছু কথা, সে কোর্স করুক আপনার যে কোনো প্রোগ্রাম করুক, একই কথা বারবার বারবার ঘুরে ঘুরে বেড়ে। আমরা কোয়ান্টাম মানে মহাজাতকের যে কথাগুলো বলবো, সেই কথাগুলো কিন্তু একবারই ঘুরে ফিরে একই কথা আছে। সারমর্মটা কি? সারমর্ম হলো মহাজাতক মানে এই মেডিটেশন বলেন, মসজিদ বলেন, মাতৃমঙ্গল কার্যক্রম বলেন, ব্লাডের প্রোগ্রাম বলেন, কি বলে বলেন, খতনা কার্যক্রম বলেন, ওদের বৃদ্ধাশ্রমের কাজ, যে কার্যক্রম গুলোই করে তার মূল উদ্দেশ্য হলো টাকা কামানো। এখানে কিছু টাকা সে ব্যয় করে, ব্যয় করলে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনাকে টাকা করতে হবে, বাকি টাকাগুলো সে কিন্তু পকেটে স্টোর করে। আর মসজিদের মতো যে জায়গায় আপনার মানে দানের টাকা সে নেয়, নিয়ে আজ পর্যন্ত 170 কোটি টাকার কথা বলতেছে, এদিকে আদৌ ঠিক না বেশি এটা তো আমরা জানি না, এটা ঠিক কোনো হিসাব পাইনি। আমি দেখছি তো যে মহিলার হাতে চুরি সোনার গয়না পর্যন্ত ভুলে দিয়ে দিচ্ছে, এত পরিমাণ দান হচ্ছে এখানে। কিন্তু সে দেখেন কি করতেছে, মসজিদ নেওয়া বাদ দিয়ে ধ্যান ঘর বানাতে। ও তো আসলে মুসলমানদের ধ্বংস করার একটা যে আধুনিক যে একটা প্রক্রিয়া নিয়ে আসে, এটা হলো মেডিটেশন। তা মুসলমানদেরকে কি করতেছে, নানাবিধ সেরেকের মধ্যে সে ঢুকাই দিচ্ছে। আপনি দেখেন না যে মন ছবি বলেন যাই বলেন, সেরকের বাইরে এগুলো এখন তো অনেক মানে মুসলিম স্কলার আছে যারা, তারা এগুলো বক্তব্য দিচ্ছে। আমার মেনলি যেটা মনে হয় যে মানে মহাজাতক যাই করুক না কেন, তার একটাই উদ্দেশ্য টাকা কামানো, এর বাইরে কিছু না। সেবাটা হলো তার কি একটা সাইনবোর্ড। আপনি দেখেন আমরা কোয়ান্টাম শিশু কর্মণের ছিলাম, এই কোয়ান্টাম শিশু কর্মণের একটা সাইনবোর্ড,
এই সাইনবোর্ড দেশে কি করতেছে, কোটি কোটি টাকা কামাই করতেছে, এবং এই টাকাগুলো দেখেন যে কোনো হিসাব দেওয়ার কোনো ইয়ে নেই, হিসাব চাইতেও আছে না। কিন্তু আমরা এত প্রোগ্রাম করতেছি, এত কিছু করতেছি, তারপরেও দেখেন যে তারা কি করতেছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা উপহার নিচ্ছে, পাহাড় কেটে মানে কি একদম সাদা সাদা করে দিচ্ছে, তারপর তারা বৃক্ষরোপণের জন্য কি করতেছে, মানে আপনার উপহার নিচ্ছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো কত বড় ধান্দাবাজ, কত বড় যে সূক্ষ্ম চিন্তা, এদের এই হারামি চিন্তার সাথে বুঝছেন, মানে পাড়ায় মানে পেরে ওঠা দুঃখ। হ্যাঁ হবে, কত বড় হারামি হোক না কেন, যত স্বেচ্ছাচারী হোক না কেন, একদিন না একদিন তার পতন হবে। এই মহাজাতকেরও সময় ঘনায় আসতেছে, কারণ 2025 সাল কিন্তু খুব দূরে নয়। বিশাল মন ছবি দেখাইছিল বাংলাদেশের ভ্যান হবে ট্যান হবে, আজকে বাংলাদেশের চিত্র তো আমরা বুঝতে পারছি। মহাজাতকের নিয়ে বেশি যাই বলি না কেন, বেশি যাই কিছু বলি না কেন, সঙ্গে একটাই সারমর্ম একটাই, তার প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে মূল উদ্দেশ্য টাকা কামানো। আমি এই কথা বারবার বলি, টাকা কামানো ছাড়া তার কোনো উদ্দেশ্য না। মেডিটেশনের কথা বলেন, আনোয়ার ভাই কি বলছে, নৈতিক কি হচ্ছে, নৈতিক শৃঙ্খলা কি হচ্ছে ভঙ্গ করছে। আরে সে তো আনোয়ার ভাই ঠিকই আছে। আপনি দেখেন যারা বড় বড় যে সাজ্জাদ ভাই, এরা তো মেডিটেশনও করছে আর প্রেম করে দিয়েছে, তাহলে কি নৈতিক গুণ মানুষে বল দিতে পারে? আমি এমন এমন অনেকের কথা জানি যারা মেডিটেশনও করছে পর বিয়েও করছে, এদের কি নাম হচ্ছে? আমি তো মেডিটেশন করছি, তোরা আমি কি ভগবান হয়েছে ওখানে? আমি তো সহমত নিয়মিত ভাই, মেডিটেশন সহমত। করতাম, নিয়মিত মেডিটেশন করছি। আপনার বোধি মন্ত্রে কি আমি কি করছি, মশারি নিয়ে গিয়ে টানায় ফজর নামাজের পরে গিয়ে শীতিলা মুখস্থ করে নিয়েছিলাম মেডিটেশন করছি। কি আমি কি মহাপুরুষ হয়ে গেছি? আমি কি ফু দিলে কি আপনার কিছু হয়ে যায়? কিছু হয়ে যায় না। এগুলোকে একদম ভরতবাদী ছাড়া কিছু না। প্রশান্তি যদি পাইতেই হয়, তাহলে ধর্ম অনুসরণ করে ধর্ম মানা উচিত। নামাজ পড়ি, অনেক প্রশান্ত পাই, তাহাজ্জুদ নামাজ পড়ি, প্রশান্ত পাই, কোরআন পড়লে ভালো লাগবে। তাহলে মেডিটেশনের কি দরকার? আর আল্লাহ তাআলা যেখানে বলছে কোরআন মুমিনদের জন্য কি করছে, শেফা স্বরূপ নাজিল করছে, তাহলে আমরা কেন কোরআনের দিকে না ভাবিতে মেডিটেশন? কারণ ভণ্ডের কথা বলে তো এখন ভণ্ডই বলতে হবে, দ্বিমুখী চাহিদা তার মধ্যে। আপনি দেখেন এক সময় সে ফেসবুক নিয়ে কত বলছিল, ফেসবুক যারা চালায় তাদের ফেসবুকে কত বিরোধিতা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কত বিরোধিতা করছে। এখন তারাই কি করে, তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, অফিসিয়াল চ্যানেল আছে তাদের। একসময় করোনা নিয়ে দেখেন যে মহাজাতক কত করোনার বিরোধিতা করছে, আবার কি করলো, লাল জাফর নিচে যাচ্ছে না। তার মানে তার কৌশলটা শেষে মানে যে দ্বিচারিতা, তার মধ্যে দ্বিচারিতা, অর্থাৎ যেখানে সে দেখবে যে আমার এখানে প্রফিট, সে সেখানে। আমি তো এর আগে বলছি, আপনি যদি ছুটি ফেলে দেন, যদি মহাজাতক জানেন এটার মধ্যে আমার কি ব্যবসা আছে, সে ছুটিটা কি করে মুখে নিয়ে খাবে। বুঝছেন মহাজাতক? বুঝছেন কথা ভাই? কি বলবে সম্পর্কে? যা বলি ঘুরে ফিরে একই কথা, তার কোর্সেরও যেমন একই কথা, আমরা ঘুরে ফিরে দেখবো সে একটা ধান্দাবাজ। আমি তার নাম দিচ্ছি ধান্দাবাজ, আর কিচ্ছু না। মসজিদটা যখন ইবাদতখানাটা ছিল আপনার এই ইয়ের ভিতরে, ওই দরবারের সামনে আপির পাশে, তখন তো আমি তো মনে হয় কোয়ান্টামের দায়িত্বে ছিলাম। আমাদের বললো যে এটা ভেঙে এই খালেদার মার এখানে একটা ছোটখাটো মসজিদ করো, তো 6 মাস মতো কি করা যাবে। আপনারা টিচাররা মিলে এখানে করসেবা করছেন, শুক্রবারের দিন করসেবাকে মাটি ভরাট করা হয়েছে। এখানে মসজিদটা করা হলো, আমার জিজ্ঞাসা করে কত এমন করা হচ্ছে, 10 বছর কিছু হবে না। ওর বাইরে কোনো কি এক্সটেনশন হয়েছে? তাহলে কি বারান্দা, টিন দিয়ে বারান্দা বসা হয়েছে, আর কিচ্ছু হয়নি। সে পদে পদে মানুষকে ধোকা দেয়। আনোয়ার ভাই যেটা বললো যে মসজিদের কমপ্লেক্সের জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল, ওই জায়গাটা আবার কি করা হয়েছে, হাসপাতাল বানাইছে এখানে। তো মসজিদের জায়গা কি আছে এখানে? আমরা তো গিয়েছিলাম, মাপ যোগ করলাম আনোয়ার ভাইকে, এখানে মসজিদ হবে। যদি লেখা থাকে যে আপনার কি গুরুদের নির্দেশনা বলি, আমি তো ম্যাক্সিমাম লিখছি, এই খাতাগুলোর মধ্যে যদি দেখা যায় ওই জায়গাটার নাম উল্লেখ করা আছে। আর খাতাগুলো হয়তো গায়েব হয়ে গেছে, কারণ আমরা তো অনেক নির্দেশনা জানি, ওগুলো গায়েব করে দিচ্ছি, এগুলো নেই। সে একজন আসলে টোটাল ভণ্ড ছাড়া কিছু না। মানুষ বেরোচ্ছে না, মানে আমার কাছে তো আমি একমত যে এখন যাদের জীবনের মানে সোনালী সময়গুলো দিয়ে দিছে, এখন তো তারা কি হয়ে গেছে যে যে বের হয়ে গিয়ে তারা তো কোনো ভালো কোনো কর্মসংস্থান করতে পারবে না। কোম্পানির বেতন তো আহামরি এমন কিছু দেয় না বর্তমান প্রেক্ষাপটে।
যা দেয় তা দিয়ে তারা কোনো সঞ্চয় করতে পারে না, তার কোনো ক্যাপিটাল নাই যে সে ব্যবসা করবে। ব্যবসা করতে তার নামে এমন কিছু বা দুর্নাম রটাবে, তাকে পচায় ছেড়ে দেবে। এইগুলা ভয়ে অনেক কোয়ান্টিয়ার যারা আছে বা আদেম যারা আছে, যারা অর্গানিয়ার আছে, তারা বের হয়ে আসতে পারে। আমার টুডে আর টুমোরো তাদেরকে বের হতেই হবে। আর একটা সময় দেখবেন যে ওই এমন লাথি মারবে, তখন আর কোনো কিছু করার থাকবে, তখন আমাদের দল আছে শরীর হবে, ঢুকবে, কাঁদবে, এছাড়া কিছু করার থাকবে না। সেদিনও খুব সামনে যাই, আশা করি। মেহেদী হাসান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মেহেদী ভাই, হাসান, শুনতে পাচ্ছি, বলেন। একটু আপনার ক্যামেরাটা যদি অন করেন। একটু আহ ক্যামেরা অফ করে কথা বলি, মাত্র আসলাম তো বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, গত 21শে মে মেডিটেশন, মানে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে মহাজাতক যে মেডিটেশনটা ছেড়েছে, ওইখানে সে মানে একটু আকার ইঙ্গিতে দাবি করার চেষ্টা করেছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে সমুদ্রের বুকে যে চরগুলো জেগে উঠতেছে, হ্যাঁ, এখানে যে শিল্পাঞ্চল গড়ে উঠবে, এগুলো নাকি মহাজাতকের এই দীর্ঘদিনের তাদের যে মঞ্চবিদ, তার ফসল। আপনি কি এটার সাথে আপনার এই ব্যাপারে কোনো ওপিনিয়ন আছে কিনা, কিংবা আপনার কোনো মতামত আছে কিনা? এটা কি বলবো, এটা তো পা- পাগলের প্রলাপ না, পাগলের প্রলাপ ছাড়া কি বলা যেতে পারে বলেন? পাগলের প্রলাপ ছাড়া এটাকে কি বলা যেতে পারে? মানে এটা তো মানে কি বলবো, কিছু বলার নেই আসলে, মানে কিভাবে এক্সপ্লেন করি বলেন। এখন আজকে আমাদের ইলেকট্রিসিটির যে প্রোডাকশন, স্বাভাবিকভাবে আগামী 5 বছর পর ইলেকট্রিসিটির প্রোডাকশন বাড়বে। আজকে আমাদের যে ইকোনমি, স্বাভাবিকভাবে আগামী 5 বছর পর আমাদের ইকোনমি আরো ভালো হবে। আজকে আমাদের যে এক্সপোর্ট, স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট সহ সবাই চাইবে এক্সপোর্ট আগামী 5 বছর পরে আরো বাড়াইতে। আজকে আমাদের যে ইম্পোর্ট, স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট বা সবাই মিলে চাইবে ইম্পোর্টের ডিপেন্ডেন্সি আরো কমাইতে, তাই না? আমাদের লাইফ লিডিং এক্সপেন্স স্বাভাবিকভাবেই 5 বছর পর আরো বাড়বে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমাদের বন জঙ্গল এখন যা আছে তার থেকে আরো 5 বছর পর কমবে, তাই না? জি। তো এই মানে এই সব কমন জিনিস, এগুলো তো প্রেডিকশন করা যায়, প্রেডিক্টেবল এগুলো। এবং চর যেভাবে জেগে উঠতেছে, আগামী 5 বছর পর ডেফিনেটলি আরো কিছু চর এভাবে জেগে উঠবে, ঠিক আছে? তো এইগুলো তো প্রেডিকশন করা যায়। এবং আমাদের কি বলে, পদ্মা সেতুর হয়েছে, ঠিক আছে, আরো কিছু ওই যে রেল, যমুনা সেতুর উপর রেল ব্রিজ হচ্ছে, এটার কারণে আমাদের মনে করেন ব্যবসা বাণিজ্যের একটু উন্নতি হবে। হ্যাঁ, তা বড় বড় বিভিন্ন মেগা প্রজেক্ট চলতেছে, মেগা প্রজেক্টের গুলোর ফলে শেষ হয়ে গেলে তখন আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরো উন্নয়ন হবে। এই জিনিসগুলো প্রেডিক্ট আপনি আমি ওই বাচ্চা পোলাপান, ক্লাস 5-6 এর পোলাপান, এরাও করতে পারে। তো এইটা গাজা ঘুরে কথাবার্তা না, যে তারা স্বপ্ন দেখছে বসে বসে, দেখেই ওইটা হয়ে গেছে। সে নিজে কি করছে ওইটার জন্য, সে নিজে কি করছে? 2 সে পা বিষয়ে হাঁটছে, হেঁটে কোনো স্টেপ মঞ্চবি নিছে? দেখছে, মঞ্চবি দেখছে। এটা গাঁজা ঘুরি কথাবার্তা। মানে যে গাঁজা খায় নিয়মিত 3 বেলা, খাবার আগে খাবার পরে, সেও মনে হয় এই ধরনের কথাবার্তা বলে। মানে ইজেন্ট এটা বুলশিট? এটা কি কোনো বুলশিট না? মানে এটা কোন ধরনের কথাবার্তা বলেন? কথা তো মিনিমাম একটা লজিক থাকা উচিত। যে মাতাল, তার কথা মিনিমাম যুক্তিটুকু থাকে। এই কথায় তো কোনো লজিক নেই। মানে আমি বলে দিলাম যে হ্যাঁ, বাংলাদেশে কি বলে, বাংলাদেশ একদিন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হবে, হয়ে গেল। আমি বলছিলাম থেকে হয়ে গেল, তাই তো? ধরেন ধরেন আমি আজকে বললাম এই T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, আমি স্বপ্ন দেখতেছি চ্যাম্পিয়ন, মনে করেন হয়েই গেল। হ্যাঁ, এই ক্রেডিট, মানে ক্রেডিট কি আমি নিব? ক্রেডিট কি আমার নেওয়া উচিত? তারা ভালো খেলছে বলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি আগে থেকে শুধুমাত্র বলে রাখছিলাম দেখি ক্রেডিট গোস টু মি, এর এই বিষয়টা তো হইল না। লজিক্যালি আপনি বোঝান, ওরা ভালো খেলছে, ওরা ভালো ব্যাটিং করছে, ভালো বোলিং করছে, সব টিমটা কষ্ট করে হারাইছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। না, আমি আগে থেকে বলে দিলাম, আমি ভাবলাম বাসায় বসে বসে মেডিটেশনে স্বপ্ন দেখলাম বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, হয়ে গেল, এন ক্রেডিট কি আমার? বলদের মতো কথাবার্তা না বলেন। এর আগেও বলছিল তার ওয়াইফ, মানে নাহার আল বোখারি নাকি স্বপ্ন দেখছিল এখানে একটা পদ্মা সেতু হবে, লঞ্চে আস্তে আস্তে স্বপ্ন দেখছিল, পদ্মা সেতু হয়ে গেছে। নাহার আল বোখারি পদ্মা সেতু করার জন্য কি 2 টাকা দান করছে? সেটা করলে বলা যেত যে না, সে 2 টাকা দান করছে পদ্মা সেতু। তা না করে আবল তাবল কথাবার্তা বলছে, আমরা স্বপ্ন দেখছি দেখে পদ্মা সেতু হয়ে গেছে। গাঁজা করে কথাবার্তা, এইসব পাবলিকে খায় না। যাদের মাথায় একদমই কিচ্ছু নাই, মানে গোবর ছাড়ার কিচ্ছু নাই, তারা এই কথাগুলা খাবে, আর অন্য কেউ খাবে না। ঠিক আছে, ইলজিক্যাল কথা, কি বলবো।
ঠিক আছে মেহেদী, ধন্যবাদ। আনোয়ার ভাই, আমরা প্রোগ্রামটা শেষ করব, আপনার শেষের আগে যদি কোনো বক্তব্য থাকে। আর না, আগামী ধন্যবাদ। এরপরে তো এই ঈদের আগে হয়ে যায়গা, 17 তারিখ আমাদের ঈদ পরে, আমরা কি ওই প্রোগ্রামটুকু করবো কিনা? সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আপনাকে ধন্যবাদ। আজকে যারা অংশগ্রহণ করছে, বিশেষ করে শাহরিয়ার ভাইকে ধন্যবাদ। আমি আশা করব শাহরিয়ার ভাই, যেহেতু আমরা কিন্তু এই দুইটা বিষয়, একটা সাইড আছে, আমরা কিন্তু কোয়ান্টামে যারা জব করছি, আমাদের কোয়ান্টামকে আমরা দেখছি যেভাবে একজন প্রো কোয়ান্টিয়ার, একজন আর্ডেন্টিয়ার, মোমেন্টিয়ার, একজন কোয়ান্টামের যারা দাতা, যারা মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তারা কিন্তু কোয়ান্টামকে দেখছে আরেকভাবে। আমরা কিন্তু মহাজাতকের ভিতর বাহিরটাকে এত প্রত্যক্ষভাবে দেখছি যে ওনাদের সাথে কিন্তু আমাদের মেলে না। কিন্তু যেহেতু শাহরিয়ার ভাই একজন নিবেদিত প্রাণ কোয়ান্টামের সদস্য ছিল, উনি এখানে জব করেন নাই, সেই তো ওনার কাছ থেকে, উনি যদি নিয়মিত এখানে আসে, ওনার কাছ থেকে যে কথাগুলো, এগুলো দর্শক শ্রোতারা কিন্তু খুব দ্রুত কিন্তু মানে আস্থা নেবে। আমাদের কথা মনে করবে যে আমরা এখানে জব করছি, আমাদের ক্ষোভ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু ওনার তো খুব মানে কোনো স্বার্থ নাই এখানে, উনি কোনোদিন পে পান নাই, বরং উনি নিজের পকেটের পয়সা দিয়ে ফাউন্ডেশন আসছে, না খেয়ে রোজা থাকছে, পানি খেয়ে ইফতার করে বাড়িতে চলে গেছে রাত 9টায়। তো ওনার কাছ থেকে আমরা এই কথাগুলোর, আমরা চাই যে উনি আসুক নিয়মিত, কিছুক্ষণ করে আমাদেরকে সময় দিক, মানুষ একটু সচেতন হোক। ঈদের প্রোগ্রাম যদি ঈদের দিন হয়ে থাকে, আমরা ঈদের পরের দিন করব, হ্যাঁ, আগে না করে পরে করব আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আহ, শাহরিয়ার ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাই, ওই যে ওই মতিন ভাইয়ের কথাগুলো শুনে মনে হলো আর কি যে ওনার কথাগুলা সম্পূর্ণই সত্য। এবং আমি আমার জীবনের 2টা কোরবানির ঈদ লামাতে অপচয় করছি, এবং একটার মধ্যে দেখছি যে এই যে এই বাচ্চাদের কথা বলে এত টাকা নেওয়া হয়, দরবার আনে ভাই, এক বেলা গোস্ত খাওয়ানো হয়, 1 টুকরা 2 টুকরা, এরপরে নিলে দেয় না, এবং পরের দিন রাতেও থাকে না, পরের দিন সকাল তো দূরের কথা। আরে ভাই, যে কোরবানি দেয় আমাদের যে বস্তির মানুষ, তারাও 2 বেলা 3 বেলা খায়। ঠিক আছে, এই বাচ্চাদের কথাগুলাও কিন্তু বলে। আমি কোরবানিতে ছিলাম, 2টা কোরবানিতে ছিলাম। একটার ঘটনা বিশেষ করে বলতেছি। তো ওই ওই বছরের কোরবানি বন্ধ হয়ে গেল, এটা তার পরের বছর। আর তো এর আগে একটা কোরবানি হইতো, তখনও ছিলাম একটাতে। তো ওই ভেড়া নিয়ে আসছে, কোরবানি হয়েছে, আমরাও কাজ টাজ করছি। কিন্তু ওই কষ্টটা এখানে যে এই বাচ্চাদের কথা বলে এত কিছু করা হয়। বাচ্চাগুলা তো ভাই সারা বছর কি খায় আপনারা তো ভালো করে দেখেই আসছেন, আমার চেয়ে বেশি আপনারা জানেন। হ্যাঁ, আমি তো অল্প দিন খাইছি। আর বাচ্চাগুলার জন্য এই ঈদের সময় এটা করে না, বরঞ্চ আমার একটা মজার ছোট্ট একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি এরকম দেখছি, আমরা তো ওই যে রাত্রে পাহারাদার ডিউটি দিতাম, তো দেখতাম যে ওই রাত্র 2টা 3টার সময় ওই দরবারানের ভিতরে রান্না হচ্ছে। তা আমরা চিন্তা করতাম, শালা কি খেয়ে টেয়ে গেলাম, সারা রাত সারাদিন পরিশ্রম, সারা রাত এই হাঁটাহাঁটি, এই কিছু খাওয়ারও নাই, দোকান টোকানও নাই, একটা দোকান 2টা দোকান আগে ছিল, ওই ফাঁক দিয়ে সাঁকো পার হয়ে যাইতে হইতো। পরে ওখানে যেয়ে দেখি যে খুব সুন্দর বাগার দেওয়ার গন্ধ আসতেছে। তো আমি একটু উৎসাহী হইলাম, কি আর একটু ঢুকলাম, দেখলাম যে বিদ্যুতায়ন সেলের লোকজন সহ আরো বেশ কয়েকজন মুরগির পা, গলা, চামড়া টামড়া আরো কিছু কিছু নিলে মশলা টসলা দিয়ে হেবি ভুনা করে পাক করে খাচ্ছে। তারপরে আমি গিয়ে দেখলাম, সালাম টালাম দিলাম, ভাই কি অবস্থা কি। তো এখন ওরা আমাকেও দাওয়াত করলো, শরিক করলো যে ভাই আসেন। ওই যশোরের কয়েকটা ছেলে পেলে ছিল, যে ভাই এরা তো আসলে কি খায়, আমরা খাইতে পারি না, কাজ করি সারা রাত্র ডিউটি করি ভাই, তো আমরাই একটু আর কি পাক টাক করে খাই। তো যাক, আপনারা যেহেতু পাইলাম, আপনারা রাতে ডিউটি করেন, তো আমাদের সাথে এসে খায়েন। তো এরকম মোটামুটি যে কদিন ছিলাম, তো রাত্র 2টা 2:30 3টার সময় এদের সাথে যে একটা আর কি গোপন খাওয়া দাওয়া, এবং এটা বলা নিষেধ ছিল। ওইখানকার ডিক্টেটর ছিলেন আলিম আল রাজি। হ্যাঁ, উনার ব্যাপারে খুব সাবধান, কিন্তু উনাকেও আমি, যাক এইভাবে আমি সরাসরি নাই বলি। তো যাই হোক, উনার ব্যাপারে উনি ছিলেন ওখানকার মানে ডিক্টেটর, ওনা যেন না জানে। তাইলে ভাই আপনি আসতে পারেন, আইসা আমাদের সাথে একটু খানা দানা হইতে পারেন শরীর। তো এই আর কি একটা অভিজ্ঞতার কথা বললাম আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর এই কোরবানির যে ব্যাপারটা মতিন ভাই যেটা বললো, ভাই টোটালি ব্যবসা ছাড়া কিছুই না। আগেও ছিল, মাঝখানে বন্ধ ছিল, এখন মাঝখানে অন্য ব্যবসা ছিল, এখন আবার নতুন করে শুরু করছে। আর আমাদেরকে কি বলা হইতো, যারা হ্যাঁ বিগত 20 30 বছরে 1 টুকরা গোস্ত খায় নাই, এই জন্য মাংস তাদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারা যদি মুসলমান ধর্মের নাও হয়, তারপরেও একটা মানবতার কারণে। এরপরে যখন বন্ধ হয়ে গেল, তখন আবার বলা হইলো কি, এখন আমরা কোরবানি চালু করে দিয়েছি, এখন প্রতি মঙ্গলবার, প্রতি না কি বার
গরু জবাই হয়, সবাই গোস্ত খায়, সো এটার আর দরকার নাই। ঠিক আছে, উই ডিড আওয়ার জব। এই হচ্ছে বয়ানবাজ মহাজাতক। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, দোয়া করবেন। আর সুযোগ সময় মতো আমি চেষ্টা করব। বললাম না, এই যে আত্মীয় স্বজন এতগুলারে যে এই বাসের নিচে আনছি, এটা থেকে ভাই একটু পরিত্রাণের আশায়, যে আল্লাহ যদি মাফ করে। এর মধ্যে এখনো অনেকে গোমরাহির মধ্যে রয়েছে। ওই যে আমি এমনও ঘটনা জানি, আমার পরিচিত দুইজন, তারা হচ্ছে দুই ভাই তাদের জমি জমা নিয়ে মামলা, তারা দুইজনেই কোয়ান্টাম প্রোমাস্টার। দুইজনেই কোয়ান্টামে পরামর্শ করলে কোয়ান্টামের ওখানকার খলিফারা বলে যে মাটির ব্যাংকে দান করেন, যাতে রায় আপনার পক্ষে আসে। ছোট ভাইকে বলে বিকালে, ছোট ভাই টাকা দিয়ে যায় 5,000। এরপরে ফোন দেয় বড় ভাইকে সন্ধ্যার পরে, যে ভাই আপনার ভাই তো 5,000 টাকা দিছে, তা আপনার দোয়া আরো বেশি পাওয়ারফুল হওয়া দরকার। উনি আবার যে সন্ধ্যার পরে যে দিয়ে আসে 8,000, পরের দিন মামলার হিয়ারিং। এই হচ্ছে কোয়ান্টামের ব্যবসার একটা ক্ষুদ্র নমুনা। ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমরা প্রোগ্রাম শেষ করছি। শেষ করার আগে দর্শক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যেই শুধু দুটো কথা, যে আমরা এখানে যে কথাগুলো বললাম, আমরা বলছি না যে আমাদের কথাটুকু একদম মহাজাতক যেভাবে বলে যে অন্ধবিশ্বাস, শতভাগ বিশ্বাস করতে, আমরা বিশ্বাস করতে বলি না। আপনি শুধু আমাদের কথাগুলো যাচাই বাছাই করে এরপরে আপনি আমাদের কথাগুলো, যদি মনে হয় যে আমরা সত্য বলছি, আপনি আমাদের কথা বিশ্বাস করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমরা যাচাই বাছাই করার পরেও যদি আপনার মনে হয় যে না আমরা মিথ্যা কথা বলছি, তাহলে তো আসলে আর কিছু বলার নেই। তো সবাইকে আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ এবং আগামী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।